আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন জুলাই বিপ্লবে আহতরা। সচিবালয়ে উপদেষ্টাদের ঘোষণা। অর্থ সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের দাবি। আমরা যে মাঠে ময়দানে আসছি, আমরা চোখ হারাচ্ছি, কারোর পাও হারাচ্ছে। বুঝাবুঝি করে ক্ষেপ্ত হয়ে গেছে, এদের তো সমন্বয়ক না। গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই বিএনপির অগ্রাধিকার, বললেন তারেক রহমান। থাকবে জুলাই অভ্যুত্থান সহ ফ্যাসিবাদ বিরোধী সকলে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আইন উপদেষ্টার। ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য ভালো চোখে দেখছে না ঢাকা। কপ সম্মেলন শেষে দেশে ফিরলেন ডক্টর ইউনূস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য বহির্গমন লাউঞ্জ উদ্বোধন। আমরা মাথার থেকে দুশ্চিন্তার ভাতটা তুলে নেওয়া হলো এইটার উদ্দেশ্য। সেই যাত্রা শুরু হলো। আজকে আমরা খুবই আনন্দিত এবং যারা যারা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা সবাই অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেছেন। কুইক রেন্টালে দায়মুক্তি আইন অবৈধ, রায় হাইকোর্টের। প্রয়োজনে চুক্তি বাতিল বা পুনর্মূল্যায়ন করতে পারবে সরকার। রোববার থেকে শুরু ধান চাল সংগ্রহ অভিযান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতা হিসেবে নিজেও চাপে থাকার কথা বললেন উপদেষ্টা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। দক্ষিণ কোরিয়ায় 9 ঘন্টার ম্যারাথন সি-স্যাট পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে আবার অংশ নিয়েছে প্রায় 5 লাখ শিক্ষার্থী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা দেওয়া হবে। আজীবন চিকিৎসার জন্য কার্ডও প্রদান করা হবে তাদের। এর পাশাপাশি আহত ও শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসনের আশ্বাসও দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। বলছেন 5 কর্মদিবসের মধ্যে এ বিষয়ে সার্বিক কর্মপরিকল্পনা তুলে ধরা হবে। যদিও সচিবালয়ে বৈঠক করতে গিয়ে বিভক্ত হয়ে পড়েন আহত আন্দোলনকারীরা। জুলাই গণঅভ্যুত্থানে আহতরা তাদের দাবি নিয়ে 6 উপদেষ্টার সাথে আলোচনায় যোগ দিতে দুপুর 2টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসতে থাকেন। কিন্তু এর মধ্যে দুটি পক্ষ দাঁড়িয়ে যায়। আহতদের একটি পক্ষ রক্তিম জুলাই নামের সংগঠনের, আরেকটি পক্ষ পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের আন্দোলনে নেতৃত্ব দানকারী। একজন আইসা সে নিজেকে সমন্বয়ক দাবি করে আইসা সে চেয়ার দখল করে বসে আছে। আমরা যে মাঠে ময়দানে আসছি, আমরা চোখ হারাচ্ছি, কারোর পাও হারাচ্ছে, সবাই আহত। উনি কোথায় ছিল? ভুল বোঝাবুঝি করে ক্ষেপ্ত হয়ে গেছে, এদের তো সমন্বয়ক না। আমার নাম সমন্বয়কের কাতারে আছে, এখানে আসছি কেন? আহত, আমি একজন আহত না। দুই পক্ষের বাকবিতণ্ডা নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সভাকক্ষে আসেন। এরপরও তাদের বাকবিতণ্ডা থামেনি। আমাদের অঙ্গ হারিয়েছি, রক্ত দিয়েছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমাদের ভিতরে যদি আমরা ডিভাইডেশন ক্রিয়েট করি, এটা শুধু আপনারা যারা আছেন তারা না, আমরা যারা আছি আমাদের জন্য এটা বিশাল বড় একটা কষ্টের কারণ হবে। এই সরকারের যে দীর্ঘমেয়াদী আহতদের সাথে করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। এটা এক ধরনের হটকারী ঝামেলা। তো এটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবং একটা আমরা সেটেলমেন্টে আসছি, তাই না? এরপরেই তো মিটিং। এখন আবার যদি পিছনে ফিরে যায় তাহলে আমাকে মাফ করেন, আমি চলে যেতে হবে। এক পর্যায়ে 6 উপদেষ্টা সম্মেলন কক্ষে প্রবেশ করলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। এ সময় দুই পক্ষ কিছুটা তর্ক বিতর্কে লিপ্ত হলেও তাদের দাবি তুলে ধরেন। বলেন, আহত ও গুরুতর আহতদের সার্বিক চিকিৎসায় অবহেলা করা যাবে না। প্রয়োজনে বিদেশে পাঠাতে হবে। ব্যক্তিগতভাবে করা চিকিৎসার খরচ দ্রুত প্রদান করতে হবে। শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন ও ঘোষিত অনুদান দ্রুত দেওয়ার দাবিও জানিয়েছেন আহত ও তাদের পরিবারের সদস্যরা। এমনকি চিকিৎসা দেওয়া হয়েছে, 3 মাস পরে এসে আমার হাত কেন কাটতে হবে? তাহলে ভাবুন, আজকেও আমার একটা ভাই শহীদ হয়েছে, তার শহীদ হওয়ার ফিরিস্তি পড়তে গিয়ে শুনছে তার মাথায় ইনফেকশন হয়ে গেছে। যারা এখন আছে তাদেরকে আমাদেরকে বাঁচাইতে হবে। পরিপূর্ণ চিকিৎসাটা সবাই পেয়ে যায় এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে যেন তারা চিন্তা করে। কারণ আমাদের ভবিষ্যৎটা কি, যখন কারোর হাত নেই, কারো পা নেই, তারা তো এইভাবে থাকতে পারবে না। আমি চাচ্ছি আমার ছেলেরা জানি পাওটা ভালো হয়ে আসে। কি ক্ষতিপূরণ লাগবে, কি পুনর্বাসন লাগবে, কোন ট্রিটমেন্টটা কিভাবে করতে হবে,
শহীদ পরিবার আমাদের সাথে অ্যাড আছে। আহতদের সব দাবি ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন উপদেষ্টারা। বলেন, এজন্য 5 কর্মদিবসের মধ্যে সার্বিক কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান বলেন, কেউ চিকিৎসায় অবহেলা করলে ছাড় পাবে না। আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি আহত যোদ্ধার একটি ইউনিক আইডি কার্ড থাকবে, সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। দ্রুত সময়ের মধ্যে আহত এবং শহীদ পরিবারদের কাছে সুযোগ সুবিধাটা নিশ্চিত করা, এটাই আমাদের প্রধান দায়িত্ব। এর বাইরে যাতে আর কোনো ধরনের কেউ সুযোগ নিতে না পারে। তথ্য উপদেষ্টা এ সময় আহতদের চিকিৎসা নিয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকার সমালোচনা করেন। এই সরকারই তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারে, কারণ এবং এই বিশ্বাস তাদেরও আছে। তারা সেই জিনিসটাই আমাদের কাছ থেকে বারবার চাচ্ছে, কিন্তু যখন নির্বাচন বলে বারবার রাজনৈতিক আলাপ আনা হয়, এটা সকলের ভিতরে এক ধরনের অনাস্থা তৈরি করতেছে। যে আমাদের এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরো ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দিই। উপদেষ্টারা দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত আহতদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বৈঠক শেষ করেন। আপনারা প্রত্যেকটা হসপিটাল থেকে শুধু আপনাদের স্বাস্থ্যগত চিকিৎসাগত সমস্যা নিয়ে কথা বলবে, একজন করে প্রতিনিধি দিবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন 19,931 জন আর নিহত 873 জন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। চিকিৎসা চলছে ধীর গতিতে, পুনর্বাসনেও নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। মাসের পর মাস ধরে হাসপাতালের বিছানায় একরকম অসহ্য দিন কাটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের। বুধবার স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি অবরোধ ছিল এসব পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। পঙ্গু হাসপাতালে ভর্তি আহতদের কথা শোনাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন মাহমুদুর রহমান জয়। ২৬ বছরের টকবগে তরুণ মাদারীপুরের কালকিনিতে জুলাই আন্দোলনে ছিলেন একেবারে সামনের সারিতে। বিস্ফোরণে ক্ষতবিক্ষত হাত নিয়ে পঙ্গু হাসপাতালে কাটছে 3 মাস। যদি আল্লাহ সুস্থ করে, আল্লাহ যদি হাত দিয়ে খাইতে দেয়, এছাড়া কোনো উপায় নেই। 3 মাসের বেশি হয়ে গেছে, এখন যদি ডাক্তাররা কিছুই বলে না যে কবে ছুটি দিবে বা কবে বাসায় যাবো, কী করবো, পড়ে রয়েছি, কিচ্ছু করার নেই। হাসপাতালে ভর্তি আহত প্রত্যেকের কষ্টটা এক, গল্পগুলো আলাদা। ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সবার। তো 2 দিন আগে মাত্র অপারেশন হয়েছে, যে অপারেশনটা গত 3.5 মাস 4 মাসের মধ্যে বাংলাদেশের কোনো ডক্টর করতে পারে নাই, যেটা ইউকে থেকে একটা টিম আসছে, তারা সাহস করছে। তারা যে এই যে পাওয়ার পাইয়েছে, এই পাওয়ারটা পাইয়েছে থাকার কারণে আমাদের জন্য তো পাইয়েছে, আমাদের এই রক্তের বিনিময়ে তো রক্ত তারা কটক দিয়েছে। আমার 10 ব্যাগ রক্ত খালি অপারেশন থিয়েটারতে দিতেছে 10 ব্যাগ রক্ত। মাসের পর মাস ধরে তারা পড়ে আছেন হাসপাতালের বিছানায়। রাষ্ট্রের পক্ষে কেউ দেখতে গেলে পরের কয়েকদিন কিছুটা সমাদর জোটে চিকিৎসায়। বুধবারও এমনটাই হওয়ার কথা ছিল, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা পরিদর্শনে গিয়ে সবার খোঁজ নেননি। এ ক্ষোভে রাস্তায় নেমে আসে আহতরা। ভালো একটা চিকিৎসা পাওয়ার আশায়, ভালোভাবে একটু থাকার আশায় যদি আমাদেরকে আবার আন্দোলন করতে হয়, আমাদেরকে দেখার মতো যদি সময় তাদের হাতে না থাকে, কথা বলার মতো সময় না থাকে, তাহলে তো আসলে এটা খুবই দুঃখজনক। আমরা যদি রাস্তায় না নামতাম তাহলে আর কোনো উপদেষ্টা আসতো না। কালকে রাত 4টার দিকে উপদেষ্টা এসে আমাদের সাথে দেখা করতো না। আহতরা বলছেন, যাদের রক্তে নতুন বাংলাদেশের যাত্রা, এমন অবজ্ঞা তাদের কাম্য নয়। তাদের স্পষ্ট 3টি দাবি: সুচিকিৎসা, চিকিৎসা চলাকালীন পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা, আর সেরে ওঠার পর তাদের কর্মসংস্থান। ক্ষতস্থানের ব্যথা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আর মাসের পর মাস বিছানায় পড়ে থাকার বিরক্তির কিছুটা কাটছে নিজেদের মধ্যে এমন গল্প করে। সহযোদ্ধারা এই 3 মাসে হয়ে উঠেছেন একে অপরের আত্মীয়। বিষাদে ভরা জীবনে একটুখানি আলোর অপেক্ষা তাদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
ফ্যাসিবাদ বা স্বৈরাচারের বিলুপ্তি চায় বিএনপি। সরকার গঠন করলে ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি নিশ্চিত করবে দলটি। গুলশানের একটি হোটেলে আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি যোগ দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। জানান, এখনকার আলোচিত সংস্কার প্রস্তাবনার সবই বিএনপির পূর্ব ঘোষিত ৩১ দফা সংস্কারে রয়েছে। জুলাই অভ্যুত্থান সহ বিগত দিনের ফ্যাসিবাদ বিরোধী সকলকে নিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই বিএনপির অগ্রাধিকার বলে জানান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি, চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন 2030-র আলোকে ২০২২ ডিসেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেন ২৭ দফার রূপরেখা। পরবর্তীতে সংযোজন বিয়োজন শেষে আওয়ামী সরকারের পতনের আগে গেল বছরের ১৩ জুলাই বিএনপি ঘোষণা করে রাষ্ট্র মেরামতের ৩১ দফার রূপরেখা। গুলশানের একটি হোটেলে পরিবর্তিত পরিস্থিতিতে ৩১ দফার রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে আয়োজন করে বিএনপি। আমরা ২ বছর আগে যে আমাদের রাষ্ট্র সংস্কার যে প্রস্তাবগুলো জাতির সামনে উপস্থাপন করেছিলাম, সেটা আবার আমরা নতুন করে উপস্থাপন করতে চাই। সম্মিলিত, এটা শুধু বিএনপির দফা নয়, এগুলো আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপৎ আন্দোলন করছিলাম, সেই যুগপৎ আন্দোলন দলগুলো একমত হয়েই আমরা আমাদের ৩১ দফা প্রণয়ন করেছিলাম। সংস্কৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয়, জাতীয় ঐক্য লাগবে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতেই যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। সেমিনারের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যে তুলে ধরেন দলের সংস্কার ভাবনা। বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের এই ৩১ দফায় অন্তর্ভুক্ত রয়েছে। তবে আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটিই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তারেক রহমান বলেন, ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র ও অলিগার্কি থাকবে না। আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। ফ্যাসিবাদ বিরোধী সকলে আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে ভোটাধিকার ফিরিয়ে এনে সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সমন্বিত অগ্রাধিকার বলেও জানান তারেক রহমান। বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার। ৫ আগস্টের পর বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করেছে বলে জানান তারেক রহমান। বলেন, বিশাল দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে ওঠা যে কোনো অভিযোগের বিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। আওয়ামী লীগের কোনো নেতার কোনো অনুতাপ, অনুশোচনা বা আত্মসমালোচনার নজির নেই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আর কোনো দেশ যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে জঙ্গি হামলায় নিহত 2 বিচারকের স্মরণ সভায় এ আহ্বান জানান তিনি। 2005 সালে ঝালকাঠিতে জঙ্গি হামলায় নিহত হন বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদ। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত স্মরণ সভায় ডক্টর আসিফ নজরুল বলেন, কোনোভাবেই কোনো উগ্রবাদকে গ্রহণ করা হবে না। তার মতে দেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই। এখানে যা ঘটে তা ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়। কোনোভাবেই কোনো রকম উগ্রবাদ, জঙ্গিবাদকে অ্যালাউ করতে পারি না, কোনোভাবেই না। বাংলাদেশের চারপাশে তো খুব বন্ধুভাবাপন্ন দেশ নাই, তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, এটাকে নিয়ে ষড়যন্ত্র করা। প্রতিবেশী রাষ্ট্র সেখানে তার নিয়ন্ত্রিত একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতে আন্তর্জাতিক মহলকে কনভিন্স করতে পেরেছে, আগ্রাসী হতে পেরেছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো।
ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা ভালো চোখে দেখছে না বাংলাদেশ। দিল্লিকে এ বিষয়ে জানিয়েছে সরকার। ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভারতীয় হাই কমিশনার বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি দিল্লি। এছাড়া সুইজারল্যান্ডে আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় জড়িত দূতাবাসের 2 কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। তারপর থেকে কদিন পর পর কয়েকটি অডিও ক্লিপ ভাসতে থাকে সামাজিক মাধ্যমে। চাউর হয় আত্মগোপনে থাকা নেতাকর্মীর সঙ্গে আলাপে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা। সবশেষ 10 নভেম্বর নূর হোসেন দিবসে কর্মীদের 0 পয়েন্টে অবস্থানের নির্দেশ দিয়েছেন বলেও প্রচার করা হয়, যার জের ধরে বিভিন্ন মারামারির ঘটনাও ঘটে। পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার কর্মকাণ্ডে অসন্তুষ্ট অন্তর্বর্তী সরকার। আগেও এ নিয়ে সতর্ক করে আহ্বান জানানো হয় ভারত সরকারকে, কিন্তু তা কাজে দেয়নি। পাশের দেশে অবস্থান করে এমন কথাবার্তা বা নির্দেশনার পরিপ্রেক্ষিতে কি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়? ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র জানালেন, একাধিকবার অসন্তোষ প্রকাশ করা হলেও সদুত্তর মেলেনি দিল্লির তরফ থেকে। তারা চান শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের কাছে বিষয়টি উত্থাপন করেছে। তিনি বলছেন তিনি তার সরকারের কাছে এটি পেশ করবেন। আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি। ভারতে বাংলাদেশিদের ভিসাও মিলছে না সহজে। বিশেষ করে তৃতীয় দেশের ভিসা পেতে যাদের দিল্লিতে যেতে হয়, তাদের জন্য এখন বিকল্প বের করছে মন্ত্রণালয়। রোমানিয়া এবং বুলগেরিয়ান যেসব বাংলাদেশি শিক্ষার্থীরা যারা আগে দিল্লি থেকে ভিসা নিত, সেটা যেতে পারছে না, তাদেরকে কিন্তু ওই যে হ্যানয়, পাকিস্তান, উজবেকিস্তান এরকম 3-4টা জায়গা থেকে কিন্তু ভিসা নেওয়ার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এবং সেভাবে কিন্তু তারা ভিসা নিয়ে যেতে পারছেন। মন্ত্রণালয়ের সংস্কার প্রশ্নে জানানো হয়, অবসরোত্তর কাউকে আর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে না। 1 মাসের মধ্যেই অবসরে যাচ্ছেন 7 থেকে 8 জন রাষ্ট্রদূত। সুইজারল্যান্ডে আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান তৌফিক হাসান। আমরা নির্দেশনা পাঠিয়েছি যে ইন ফিউচারে যেন এই ধরনের প্রোটোকল এবং সিকিউরিটির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসী ও তাদের পরিবারের জন্য বিমানবন্দরে চালু হলো বিশেষ লাউঞ্জ। প্রবাসীদের জন্য বিশেষ এ পরিষেবা উদ্বোধন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিদেশ যাওয়া আসায় প্রবাসীদের আরও কোনো চিন্তা করতে হবে না। আজারবাইজানে জলবায়ু সম্মেলনে 4 দিনের সফর শেষে বৃহস্পতিবার রাত 8:15 দেশে ফিরেই শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য বহুল কাঙ্ক্ষিত এই পরিষেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, প্রবাসীদের আরামদায়ক যাত্রার ব্যবস্থা করাই সরকারের লক্ষ্য। মাল্টিলেভেল কার পার্কিং এর 2য় তলার নতুন লাউঞ্জে বিশাল অপেক্ষার জায়গা, একটি শিশুর যত্নের ঘর, পুরুষ ও মহিলা উভয়ের জন্য নামাজের ঘর ও সুলভ মূল্যের ক্যাফেটেরিয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। বিদেশে থেকে আসা প্রবাসীদের আত্মীয় স্বজন ও পরিচিতরা এই সুবিধা পাবেন। যারা ফ্লাইট অবতরণের আগে থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে বিমানবন্দরে আসেন, এর আগে সোমবার বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জ নামে বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। আমরা মাথার থেকে দুশ্চিন্তার ভারটা তুলে নেওয়া হলো এইটার উদ্দেশ্য। সেই যাত্রা শুরু হলো। আজকে আমরা খুবই আনন্দিত এবং যারা যারা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা সবাই অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এটা সফল হোক, সুন্দর হোক। আপনাদের এই অভিজ্ঞতা আপনারা অন্যদেরও বলবেন এবং কি কি অসম্পূর্ণতা আছে এর মধ্যে সেটাও বলবেন। তা না হলে সম্পূর্ণ হবে কি করে যদি অসম্পূর্ণতার কথা আপনারা না বলেন। বাকুতে এএফপির সাথে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে। শেষ দিনের কর্মসূচিতে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও ব্রাজিলের 2য় লেডির সাথে। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা। জলবায়ু সম্মেলনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে সাক্ষাৎকার দিয়েছেন কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমকে। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গণতান্ত্রিক নির্বাচনের পথেই হাঁটছে তার সরকার। শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস বলেন, সংস্কারের গতি ঠিক করে দেবে বাংলাদেশের নির্বাচন কত দ্রুত হবে। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government.
So our period should be as short as possible. এছাড়া জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টার সফরের শেষ দিনের শুরুটা করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে, যেখানে বাংলাদেশ ও আজারবাইজানের সম্পর্ক গভীরতর করতে উদ্যোগ নিতে আহ্বান জানান দুই নেতা। দেশটির প্রেসিডেন্ট নতুন বছরের শুরু দিকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে পাঠানোর কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট আলিয়েভ অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। বলেন, জুলাই আগস্ট বিপ্লব সহ বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাও পর্যবেক্ষণ করছে তার সরকার। সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এ সময় ডক্টর ইউনূস জানান, তার সরকার উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগের লক্ষ্যে শ্রম খাতে সংস্কার আনছে। সফরের শেষ কর্মসূচিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন ব্রাজিলের দ্বিতীয় লেডি লু আলকমিন। এ সময় ডক্টর ইউনূসকে তার লেখা বই উপহার দেন, সেটি প্রধান উপদেষ্টাকে নিয়েই লেখা। দিন দিন গুরুত্ব হারাচ্ছে জলবায়ু সম্মেলন। প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে যুক্ত হয়ে প্রফেসর ডক্টর ইউনূস জানালেন, এই জলবায়ু সম্মেলনের কার্যকারিতা কতখানি আছে তা নিয়েও ভাবা দরকার। ফলে সামনের দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এবং এই বিষয়গুলো ভেবে পরবর্তী পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন তিনি। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। কুইক রেন্টাল আইন নামে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের দায়মুক্তি ও মন্ত্রীর একক সিদ্ধান্ত সংক্রান্ত বিধান অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এই ধারাও বাতিল করা হয়েছে। আইনজীবী শাহদিন মালিক বলেন, দুর্নীতির বৈধতা দিতেই এই আইনটি করেছে আওয়ামী লীগ। এই আইনটি জনগণের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলে 2010 সালে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি আইন করে আওয়ামী লীগ সরকার। এই আইনের বলে যা কিছু করা হবে এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেয়া হয় একচ্ছত্র ক্ষমতা। 5 আগস্টের পর এই আইনের দুটি ধারাকে চ্যালেঞ্জ করে রিট হয় উচ্চ আদালতে। বৃহস্পতিবার দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। আদালত এই 6-2কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইন্ডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো এই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। রিটকারী আইনজীবী স্বাধীন মালিক বলেন, লুটপাটকে আইনি ভিত্তি এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই আইনটি করেছিল শেখ হাসিনা সরকার। 6-2 ধারায় অনেকগুলি কুইক রেন্টাল প্রজেক্ট হয়েছে। আপনারা জানেন যে কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলবে তা নিয়েও পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। বলা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার। এখন কুইক রেন্টালে যে টাকা দিয়ে যাচ্ছে, ওই যে সরকারকে বলেছে যে সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি মানে পুনর্মূল্যায়ন করতে পারবে। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিয়ে আসছিল বিগত আওয়ামী লীগ সরকার। আর গত 16 বছরে 1 লাখ কোটি টাকার বেশি খরচ করেছে তারা, যার অধিকাংশই বিদেশে পাচার হয়েছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও স্লোগান দিয়ে আদালতে প্রবেশ করেন হাজী সেলিমের ছেলে সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম। পরে চকবাজার থানার একটি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 10 দিনের রিমান্ড আবেদন করা হলেও মামলার মূল নথি আদালতে না আসায় শুনানির তারিখ পেছানো হয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় আরেক সাবেক এমপি আলী আজম মুকুলকেও। মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। কলকাতায় চায়ের আড্ডায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম। হাসিনা সরকার পতনের পর এমন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু কলকাতায় থাকা সোলাইমানকে পাওয়া গেল রাজধানীর গুলশানে। গ্রেফতারের পর আদালতে তোলার সময় দেন আওয়ামী লীগের স্লোগান।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে সোলাইমান সেলিমকে তোলা হলে 10 দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। চকবাজার থানার রাকিব হত্যা মামলায় এই আবেদন করা হয়, কিন্তু মামলার মূল নথি আদালতে না আসায় রিমান্ড শুনানির তারিখ পেছানো হয়। যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সে কারণে তার এই যে রিমান্ডের বিষয়টা, সেই রিমান্ডের কোনো যৌক্তিক কোনো কারণ নাই। অবৈধভাবে এমপি হিসাবে নিজেকে ঘোষণা করেছেন সোলাইমান সেলিম। তাকে চকবাজার থানার একটি হত্যা মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। এদিন আদালতে তোলা হয় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের ভাতিজা ভোলার সাবেক এমপি আলী আজম মুকুলকে। মিরপুর মডেল থানার শিক্ষার্থী নাহিদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। দায়িত্ব হিসেবে মিরপুর এলাকায় এই আলী আজম মুকুলের দায়িত্ব ছিল যে ওখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমনের জন্য অন্যান্য এমপি মোদির সঙ্গে সেও এই হত্যা এবং ষড়যন্ত্রের সঙ্গে সে জড়িত ছিল। এই আসামি জামিনের বিরোধিতা করি বিজ্ঞ আদালত ওই পক্ষের শুনানির পর তার জামিন দরখাস্ত নামঞ্জুর করে তাকে সিডব্লিউ মূলে তাকে জেল হাজতে প্রেরণ করে। এদিকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে 2 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রোববার থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। গত বছরের তুলনায় 3 টাকা বেশি দামে ধান ও সিদ্ধ চাল কেনা হবে বলেও জানান তিনি। দুপুরে খাদ্য অধিদপ্তরে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ক্রেতা হিসেবে তিনিও চাপে আছেন, তবে এই পরিস্থিতি দ্রুত কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। মজুদ পরিস্থিতি বিবেচনায় নিয়ে চলতি বছর আগে থেকেই সতর্ক অবস্থানে সরকার। 2024-25 অর্থ বছরের আমন মৌসুমে 3 লাখ মেট্রিক টন ধান, 5.5 লাখ টন সিদ্ধ চাল এবং 1 লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। নির্ধারিত ছিল হচ্ছে 44 টাকা, সেটা আমাদের এখন এবারে 47 টাকা। সংগ্রহ অভিযানের বিষয়ে পরিকল্পনা নির্ধারণ করতে দুপুরে খাদ্য অধিদপ্তরে বৈঠক করে মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। রবিবার থেকেই আমন ধান সংগ্রহ অভিযান শুরুর কথা জানান খাদ্য উপদেষ্টা। বলেন, গত বছর 30 টাকা থাকলেও চলতি বছর 33 টাকায় সংগ্রহ করা হবে ধান, আর 44 টাকার স্থানে 47 টাকায় কেনা হবে সিদ্ধ চাল। কেজি প্রতি 3 টাকা বাড়ানো হয়েছে, 3 টাকা বাড়ানো হয়েছে ধানে এবং চালেও বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা একটা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে। অ্যাজ ওয়েল এজ আমরা আমদানি কার্যক্রম আমাদের সচল আছে, এটা আরও জোরদার হবে। এতে করতে যেটুকু আশঙ্কা করা হয়েছিল গত বন্যার পরে, আশা করছি আমরা আল্লাহর রহমতে সেটা মোকাবেলা করতে পারবো। আলী ইমাম মজুমদার বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে এরই মধ্যে আমদানি শুল্ক প্রত্যাহার করেছে সরকার। তার বক্তব্যে উঠে আসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি। নিজেই বাজার করি, চাপে আছি, তো আমরা আশা করছি যে আমন ফসলটা উঠলে দাম আর একটু কমবে। পাশাপাশি শীতকালীন সবজিটাও কিন্তু অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে, সেটাও ওঠা শুরু করবে আশা করছি। প্লাস শীতকালীন মাছের সরবরাহটা বাজারে বাজে, আমাদের যে আভ্যন্তরীণ যেগুলি আছে, বদ্ধ জলাশয় যেগুলি আছে, এগুলির থেকে মাছ সংগ্রহ বাড়ে। এতে করতে যে আমাদের ধরেন আপনার ওই মুরগির উপরে বা ডিমের উপর চাপটা কমবে। 17 নভেম্বর থেকে শুরু হয়ে 2025 সালের 28 ডিসেম্বর পর্যন্ত ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযান চালানো হবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা আভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারবো। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আদালত থেকে জামিনের পর কারামুক্ত হলেন রাজনৈতিক মামলায় গ্রেফতার গোপালগঞ্জের দিনমজুর জামাল মিয়া। এতে স্বস্তি ফিরেছে পরিবারটিতে। যমজ নবজাতক সহ 4 সন্তান রেখে মারা যায় মা। এর মধ্যে গ্রেফতার হন বাবা। এ নিয়ে গণমাধ্যমের সংবাদের পর চাঞ্চল্য তৈরি হয়। 4 সন্তানের দেখভাল করতে নির্দেশ দেন হাইকোর্ট। ফুটফুটে যমজ কন্যা সন্তান, বয়স মাসখানেক পেরিয়েছে। জন্মের 1 সপ্তাহ পর 2 নবজাতককে রেখে মারা যান সাথী বেগম। 13 ও 7 বছরের আরও 2 সন্তান রয়েছে তার। স্ত্রীকে হারিয়ে 4 সন্তান নিয়ে বিপাকে পড়েন কোটালীপাড়ার জামাল মিয়া। গেল 8 নভেম্বর হঠাৎ গ্রেফতার হন জামাল। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদার হত্যা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। এতে আরও অথৈ সাগরে পড়ে পরিবারটি।
শাশুড়ি মুরগি মারা গেছে, তারপরে তার 2 দিন পরেই আমার আব্বুর পুলিশে ধরে নিয়ে যায়। বাইরে বেটা লইয়া খাওয়ান কিনার দেওয়া লাগে, দুধ কিনার দেওয়া লাগে, খাওয়ান দেওয়া লাগে, ফরম দেওয়া লাগে, স্কুল খরচ দেওয়া লাগে। পুলিশের দ্বারস্থ হন স্বজন আর এলাকাবাসী, পরে আদালতে জামিনের আবেদন করেন। স্বজনরা জানান পেশায় দিনমজুর জামাল, রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত নন বলেও দাবি করেন তারা। কোনো কেস হলে কিছু নেই, সকালে আসবে কইয়ে তারা এই করছে। আর জামালে কিন্তু নেছে একদম নিরীহ, সে কোনো দলে ছিল না। আইনের যে সঠিক প্রয়োগ তার বেলায় সেটা ঘটেনি, এটার ব্যত্যয় ঘটেছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বৃহস্পতিবার প্রতিবেদনটি উচ্চ আদালতের নজরে আনেন 4 আইনজীবী। বিষয়টি আমলে নিয়ে 4 শিশুদের দেখভাল করতে সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন হাইকোর্ট। লোকাল ডিসি অফিসের সাথে যোগাযোগ করে এবং ডিসি অফিসের অধীনে যেই সমাজসেবা অধিদপ্তর অথবা অফিস রয়েছেন তাদেরকে বলে দিয়ে এই বাচ্চাদের পরিবারের সাথে যোগাযোগ করে এদের খাবার দাবার থেকে শুরু করে সামগ্রিক ওয়েলফেয়ার এই ব্যবস্থাগুলো যদি করে। বৃহস্পতিবার দুপুরে চিট্টাপাড়া গ্রামের জামাল মিয়াকে জামিন দেন আদালত। বিকেলে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। মিথ্যা মামলায় আমার জড়াই দিছিল, এই মিথ্যা মামলা আমি প্রত্যাহার চাই, এইটাই আমার দাবি। কোন কারণ আমার দল আমি এখন পর্যন্ত কিছুই জানি না। হ্যাঁ, আমি সাধারণ মানুষ, আমি কিষাণ দিয়ে খাই। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আইন মন্ত্রণালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের সাথে বৈঠক করেছে মার্কিন প্রতিনিধি দল। প্রতিনিধি দল বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন করলে প্রসিকিউশন টিম জানান আন্তর্জাতিক মান নিশ্চিত করেই জুলাই হত্যার তথ্য উপাত্ত ও আলামত সংগ্রহ করা হচ্ছে। এছাড়া আলামতের ফরেনসিক পরীক্ষার জন্য একজন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রতিনিধি দলকে নিশ্চিত করেছে প্রসিকিউশন। বৈঠকে চিফ প্রসিকিউটর, আইন সচিব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিচার প্রক্রিয়াতে জাস্টিস এনশিওর করছি এবং আমরা চেইন অফ কাস্টোডির ক্ষেত্রে সারা ওয়ার্ল্ডে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালগুলোতে যে ধরনের প্রোটোকল মেনটেন করা হয় সেই প্রোটোকল মেনটেন করে আমরা এভিডেন্সের, স্পেশালি ডিজিটাল এভিডেন্সের চেইন অফ কাস্টোডি মেনটেন করছি। টানা 9 ঘন্টা ধরে পরীক্ষা। শুনতে অবাক লাগলেও এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন দক্ষিণ কোরিয়ার 5 লাখের বেশি শিক্ষার্থী। দেশটিতে অনুষ্ঠিত হয়ে গেল তুমুল প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, কলেজ অফ স্কলাস্টিক অ্যাবিলিটি বা সিস্যাট পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে তুমুল উন্মাদনা চলে দেশ জুড়ে। সাময়িকভাবে বন্ধ রাখা হয় ফ্লাইট, পেছানো হয় অফিস আদালতের সময়। বৃহস্পতিবার দুপুর 1:05 থেকে 1:40, 35 মিনিটের জন্য থমকে যায় দক্ষিণ কোরিয়া। বাতিল করা হয় শিডিউলড ফ্লাইট। মিলিটারি ক্যাম্পগুলোতে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয় ফায়ারিং ও প্রশিক্ষণ। এমনকি অফিস আদালত, বাজারঘাট সকাল 9টার পরিবর্তে শুরু হয় 10টা থেকে। সারা দেশে এই নিয়মের ব্যতিক্রম দেশটির বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতে যাওয়া শিক্ষার্থীদের জন্য। প্রতিবছর নভেম্বরের 3য় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে থাকে কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি বা সিস্যাট পরীক্ষাটি। দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ধরা হয় সিস্যাটকে। তাই এদিন ঢেলে সাজানো হয় দেশটির ট্রাফিক ব্যবস্থা। শিক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন এজন্য রাস্তা ফাঁকা রাখতে নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ। প্রথমবারের মতো সিস্যাট পরীক্ষা দেব, খুব ভয় লাগছে, জানি না কি হবে, কিন্তু আমি ভালো প্রস্তুতি নিয়েছি, আশা করছি ভালো হবে পরীক্ষা। কেন্দ্রীয়ভাবে নেওয়া পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা। 500 নম্বরে সিস্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয় 5টি আলাদা আলাদা পর্বে। এবছর পুরো দক্ষিণ কোরিয়ায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 1282টি। পরীক্ষা শেষ হতে সময় লেগেছে 9 ঘন্টা। আমি প্রথমবারেই সফল হতে চাই, জলদি পরীক্ষা শেষ করেই বন্ধুদের সাথে ঘুরতে বের হব। পরীক্ষায় শিক্ষার্থীদের মনোযোগ যেন নষ্ট না হয় এজন্য গোটা পরীক্ষা কেন্দ্র এলাকায় বজায় রাখা হয় পিনপতন নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের। সন্তানের ভালো ফলের আশায় প্রার্থনাও বসেন অভিভাবকেরা। পরীক্ষা কেন্দ্রে সবাই ওকে সাহস দিতে এসেছি। আসলে আমরা খুবই ঘাবড়ে আছি, ও আমাদের প্রথম সন্তান। আশা করছি পরীক্ষায় খুব ভালো নম্বর পাবে। এবছর কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় 5,10,000 শিক্ষার্থী। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।